আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করার জন্য, আমার কথাগুলো শোনার জন্য এবং কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখাও তো আপনারা চিন্তা করছেন আমি হঠাৎ করে এটা কি বললাম, যে রাষ্ট্রপতির বিদেশ সফর নাকি সেফ এক্সিট, এটাই হয়তো সকলে চিন্তা করছে। আপনারা সকলে জানেন অলরেডি দুদিন ধরে খবরটা আছে যে রাষ্ট্রপতি 9 তারিখ, মে মাসের 9 তারিখে চিকিৎসার জন্য ইংল্যান্ডে আসবেন। তো উনি রাষ্ট্র ক্ষমতায় আছে আজকে প্রায় 2.5 বছরের মতো, 2 বছর 2.5 বছরের মতো, এখনো প্রায় আরো 1.5-2 বছরের মতো আছে। এর ভিতরে উনি যখন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন ওনার বাইপাস সার্জারি হয়েছিল সম্ভবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সেখানে চিকিৎসা করেছিলেন। এরপরে আর একবার উনি দুবাই হয়ে লন্ডনে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে ফেরত গিয়েছিলেন। এরপরে গত 20 মাসের কথা আপনারা সকলেই জানেন, রাষ্ট্রপতি আছেন কি নেই, কখনো আছেন কখনো নেই, কখনো ওনার বাড়ি আক্রমণ হয় তো কখনো ওনাকে জেলে ঢুকানোর অবস্থা হয়। এই সমস্ত নাটক চলছিল গত 20 মাস ধরে। এর ভিতরে তো উনি আবার এই নতুন সংসদে এসে বক্তৃতা বিবৃতিও দিয়েছিলেন, যদিও এটা অনেকে বলেন যে ওনার না, তবে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি এটা হচ্ছে সরকার যা লিখে দেয় তাই ওনাকে বলতে বাধ্য হয়। সুতরাং সেভাবে, তবে এতটুকু আপনাদের সাথে আমি একমত যে ওনার কোনো গার্ডস নেই। ওনার যদি গার্ডস থাকতেন তাহলে উনি অনেক কথাই না বলার জন্য অস্বীকৃতি জানাইতে পারতেন বা পদত্যাগ করে ফেলতে পারতেন, যদিও করেননি, কারণ হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, এই সেই অনেক কিছুই দেখানো আছে। আবার উনি হয়তো চিন্তা করছেন যে আমি যদি পদত্যাগ করি, ধরে নিয়ে যদি জেলে ঢুকাই দেয়, বুড়া মানুষ, 70-72 বছর বয়স হয়ে গেছে, কি না কি হবে। আবার রাষ্ট্রপতি হিসাবে যেভাবেই রাখুক, প্রেস সেক্রেটারি থাকুক না থাকুক, খাওয়ার রান্না করার কেউ থাকুক না থাকুক, বউ আছে বাচ্চারা আছে, একটা বিশাল জায়গায় আছি, সুখে শান্তিতে তো আছি, অন্য আরো অনেক কিছু নাই, তাতে কি হয়েছে, এইসব চিন্তা করে থেকে যেতে পারেন, এটা হচ্ছে ওনার বিষয়। তখন কথা হচ্ছে যে উনি, আমি কেন বললাম যে উনি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা, কারণ হচ্ছে আপনারা হয়তো শুনেছেন বা না শুনলেও 2-1 দিনের ভিতরে হলেও শুনবেন যে উনি অলরেডি বিএনপির কাছে নাকি প্রস্তাব দিয়েছেন যে উনি পদত্যাগ করবেন। যদিও উনি এর আগেও একবার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, পত্রিকার এক সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছিলেন, যে উনি বলেছিলেন যে নতুন সরকার ক্ষমতায় আসলেই উনি দায়িত্ব ছেড়ে দিতে চান। তো এখন নাকি ভার্বালি উনি বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন যে উনি পদত্যাগ করবেন, এখনো লিখিত কিছু দেননি। তো বিএনপিও বলছেন যে এখনো ওরকম কোনো কথা হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটুকু জানতে পারলাম তাতে বলা হচ্ছে যে উনি নাকি 3টা বিষয় নিয়ে নাকি এখনো অনেক মনক্ষুণ্ণ। তার প্রথমটা হচ্ছে যে ওনাকে না জানিয়ে পৃথিবীর সমস্ত এম্বাসি থেকে, বাংলাদেশের যে এম্বাসি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সব জায়গা থেকে ওনার যে ছবি নামিয়ে ফেলছিল, এইটা যেমন ওনার খুবই মনকষ্ট, এখনো সে কষ্ট যায় নাই। দ্বিতীয়ত, উনি যখন ভাষণ দিচ্ছিলেন মানে সংসদে, রাষ্ট্রপতির ভাষণ, সেদিন বিরোধী দল বলতে জামাত এনসিপি, এটা তো দুইটাই ভাই, একই সাপের, দুই সাপের একই বিষ। ওরা বিভিন্নভাবে আপনার পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যেটা সংসদের ইতিহাস আর কখনো হয় নাই। রাষ্ট্রপতির দিকে মারতেও গেছিলেন এই নাহিদ হাসনাত এরা। সুতরাং এটা নিয়েও একটা মনোকষ্ট। এবং সর্বশেষ বিরোধী দলীয় চিফ হুইপ, না জানি চিটিং হুইপ, সে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা আরো অনেক কথা বলেছেন। এই সব 3-4টা বিষয় নিয়ে উনি খুবই মনক্ষুণ্ণ, যেটা উনি নাকি ওনার আপনজন আছেন তাদেরকে বলেছেন, আপনজন কারা আমি জানি না ভাই, ওদেরকে বলেছেন। তো এর ভিতরে এগুলো নিয়ে নাকি উনি খুব মনক্ষুণ্ণ, এবং উনি এমনও বলেছেন যে রাষ্ট্রপতির কি কাজ করবে না করবে এগুলো সব তো ইন্ডিমেন্টই দেওয়া আছে, এটা কোনো ফৌজদারি মামলা হইতে পারে না, কোনো আইন হইতে পারে না, রাষ্ট্রপতিকে অশোভন আচরণও করা যায় না। এবং মহান জাতীয় সংসদে যখন এই কালসাপ এরা যখন রাষ্ট্রপতিকে মারতে যায়, ইয়ে করতে যায়, তখন এটা অপমান লাগতেই পারে, যে কোনো রক্ত মাংসের মানুষের অপমান লাগতে পারে। সেই সব হিসাব করে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এখন
উনি পদত্যাগ করতে চাচ্ছেন, তো পদত্যাগটা তো বাংলাদেশে করে দিলেও পারে। তবে ওই যে বললাম, হয়তো উনি পদত্যাগ করে বের হবেন, আর ওই এনসিপি, জামাত, বিএনপি এরা মিলে তো ধোলাই দিয়া ঢুকাই দিতে পারে। এই ভয়ে আমার কাছে যদ্দূর মনে হচ্ছে বা যে রিপোর্ট আছে তাতে উনি 9 তারিখ দেশ থেকে বের হবেন। তার সাথে ওনার স্ত্রী ডাক্তার, উনি একজন ডক্টর, উনি থাকবেন, এবং দুজন নাকি অফিসিয়াল লোক থাকবেন। এছাড়া মানে 8 জনের একটা টোটাল বহর। তো এর মধ্যে ওনার ছেলে মেয়েরাও থাকবেন কিনা আমি 100% গ্যারান্টেড না, এটা জানি না এখনো। এরা নাকি সকলে মিলে বাংলাদেশ থেকে আসবেন, এখানে ট্রিটমেন্ট নেবেন, 17 তারিখ উনি দেশে ফিরে যাওয়ার কথা। তবে এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির জন্য লন্ডনের বেডফোর্ড এরিয়াতে একটা বাসা নেওয়া হয়েছে। এটা আসলে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য না, এটা বাসাটা নেওয়া হয়েছে। এবং যতটুকু ইনফরমেশন, এইটাতে নাকি রাষ্ট্রপতি এসে হয়তো উঠতে পারেনি বেডফোর্ডে। এটা 5 বেডরুমের একটা বাসা। তো 5 বেডরুম বলতে আপনার আমাদের বাংলাদেশের মতো হইতে পারে। মানে এখানে ওনার যে বাড়িটা সেটাতে 5টা বেডরুম আছে, নিচে একটা বড় লাউঞ্জ আছে যেটাকে আমরা ড্রয়িং রুম বলি। ওরকম একটা বিশাল লাউঞ্জ আছে, একটা কিচেন আছে, এবং আরেকটা ছোট আপনার ডাইনিং রুমের মতো আছে, মানে ডাবল লাউঞ্জ। এখানে বলে ডাবল লাউঞ্জের একটা বেডরুম, ডাবল লাউঞ্জের হাউস, বিশাল হাউস। সামনে পিছনে ছোট বড় গার্ডেন আছে। এরকমটা একটা বাসা দেখা হয়েছে। এবং এই বাসাটা মে মাসের 1 তারিখে, মানে আজকে থেকে অলরেডি এটা ভাড়া নেওয়া হয়েছে। কার নামে নেওয়া হয়েছে সেটা জানি না, তবে যেখান থেকে ইনফরমেশনটা পাওয়া সেটা নাকি রাষ্ট্রপতির জন্যই নেওয়া হয়েছে। এবং সেখানে ডেকোরেশন তো, এখানে ফার্নিচার নাকি আগামী 2-1 দিনের ভিতরে সব ফার্নিচার উঠে যাবে। যদি এখানে যেসব হাউসগুলো ভাড়া নেওয়া হয় ম্যাক্সিমাম ভাড়া বাড়িতেই আপনার মোটামুটি ফার্নিচার দেওয়া হয়, তবে ওগুলো ফেলে দেওয়া হবে, এবং নতুন করে ফার্নিশড করা হবে। যদ্দূর শুনলাম যে এইটাই নাকি রাষ্ট্রপতি থাকতে পারে বলে এতটুকু জানছি। তখন উনি হয়তো ইংল্যান্ডে আসবেন, এখানে ট্রিটমেন্ট নিতে, এসে হয়তো উনি আর যাবেন না, ফেরত না গিয়ে এখান থেকে নিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন। এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিলে ওনাকে এখান থেকে আইসা যে দড়ি দিয়া বাইন্দা নিয়ে যাবে, এইরকম কোনো উপায় নেই। এরকম কারোই ক্ষমতা নাই যে ওনাকে রশি দিয়া বাইন্দা নিয়ে যেতে পারে। এবং এইটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই আমি বলেছি যে রাষ্ট্রপতি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা। এবং এই কাহিনীটা হয়তো বিএনপির গভর্নমেন্টের অনেকেই জানেন, তারেক নিজেও জানেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন, আইন মন্ত্রণালয় জানেন, যে উনি যাবেন, যে ইংল্যান্ড থেকে হয়তো 12, 13, 14, 15 তারিখে উনি জাস্ট পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন। অথবা 17 তারিখে উনি ফিরে যাওয়ার কথা, উনি তার না ফিরে আরও মাস 2 মাস পরেও পাঠাইতে পারেন। সেটা হচ্ছে ওনার ব্যাপার, বিষয়টা ওনার। তবে উনি যে চিকিৎসার জন্য আসছেন এই ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন, টিকিট হয়ে গেছে ওনার। এইখানে ওনার সাথে যারা আসবেন তারা কোন হোটেলে থাকবেন, কোথায় থাকবেন, বাংলাদেশ এম্বাসি কোন কোন গাড়ি দিবে, এগুলো সব রেডি অলরেডি। মানে উনি যে আসছেন, এবং স্পিকারকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আজকে প্রায় দীর্ঘ 20-22 মাস পরে উনি দেশের বাহিরে বেরোতে পারছেন। সুতরাং এই হচ্ছে যে মূল কাহিনী, এগুলো সবই জানাইছেন। তার মানে রাষ্ট্রপতি যখন দেশে থাকবেন না তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। মানে স্পিকার সাহেব দায়িত্ব পালন করবেন, এবং স্পিকারের দায়িত্ব পালন করবেন ধরুন ডেপুটি স্পিকার। এই হচ্ছে যে অবস্থা। তো এখন ওই যে আপনাদের বললাম যে সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী 3টা আছে, যে রাষ্ট্রপতিকে ইন্ডেমনিটি দেওয়া হয় রাষ্ট্রপতি থাকাকালীন যে কোনো কাজের জন্য। ওনার কোনো জবাবদিহিতা থাকে না, উনি কাউকে জবাব দিতে হয় না, এইসব বিষয় নিয়ে কোনো ফৌজদারি মামলা করা যায় না। এবং সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে না, রাষ্ট্রপতিকে অপমান করতে পারে না, এগুলো ওনার সাংবিধানিক অধিকার। এগুলো সবগুলোই ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই দেন। রাষ্ট্রপতি কারো কাছে ছুটি আবেদন করতে পারেন, নিজের ছুটি নিজেই দেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ছুটি কাটাইতে পারেন একটানা। তো সেই হিসেবে এখন আমরা দেখি যে আসলে কি হয়, যে রাষ্ট্রপতিকে আসলে ব্রিটেনে চিকিৎসার নামে এসে সেফ এক্সিট নিচ্ছেন, নাকি উনি আবার ফেরত যাচ্ছেন, কোনটা কি হয় সেটা এখন সময় বলে দিবে। 9 তারিখ উনি
দেশ ত্যাগ করছেন, ব্রিটেনে আসছেন চিকিৎসার জন্য, 17 তারিখ ফিরে যাওয়ার কথা। এর ভিতরে কি কি হয় না হয় তাই আমরা দেখব, এবং রাষ্ট্রপতি যদি চলে আসে কাকে রাষ্ট্রপতি করা হইতে পারে সে বিষয়ে আরেকটা কন্টেন্ট। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটি কি তারেক রহমানের নতুন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় সত্য হতে যাচ্ছে? নির্বাচনের আগে যিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রতিশোধহীন বাংলাদেশের কথা, ক্ষমতায় এসে তিনি হাঁটছেন ঠিক তার উল্টো পথে। 2025 সালের মে মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। প্রাথমিক যুক্তি ছিল জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এবার সেই একই পথে হেঁটে আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করছে বিএনপি। এটাই এখন ঢাকায় এবং ঢাকার বাইরে আন্তর্জাতিক মহলেও জোর চর্চার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই আওয়ামী বিদ্বেষ কি শুধুই আওয়ামী লীগকে অপাঙ্ক্তেয় করার চেষ্টা, নাকি আসলে দিল্লির সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর? কেন তারেক সরকারের এই চালে কপালে ভাঁজ পড়েছে সাউথ ব্লকের? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের নতুন সরকারের এই পাওয়ার প্লে এবং ভারতের সম্ভাব্য ভয়ঙ্কর পাল্টা চাল। হ্যাঁ, শুধু পাল্টা চাল নয়, ভয়ঙ্কর পাল্টা চাল কি হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। শুরু করি ক্ষমতায় বসার আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের ভোল বদল নিয়ে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তার প্রতিটি বার্তায় ছিল উদারতার ছোঁয়া। নির্বাসনে থাকাকালীন এবং 2024-25 সালের বিভিন্ন ভাষণে তিনি বারবার জাতীয় ঐক্য, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতির অবসান নিয়ে কথা বলেছিলেন, এবং সেই কথার ওপর ভিত্তি করে ভারত কিন্তু তার ওপরেও বিএনপির ঝুড়িতে ডিম রেখেছিল। তারেক রহমান এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে জনগণই ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার নেই। কিন্তু ঢাকায় মসনদে বসতেই সেই সুর বদলে গেল। তার ওই আগের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ভারত তাকে সমর্থন দিয়েছিল, এবং ভারত সমর্থন না দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারতেন না। ভারত তার পেছনে না দাঁড়ালে এই যে বিপুল জয় করে তিনি ক্ষমতায় বসেছেন সেই জয় তিনি পেতেন না। কিন্তু ঢাকার মসনদে বসতেই সেই সুর বদলে গেল। মোহাম্মদ ইউনূসের সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে কোণঠাসা করেছিল, বিএনপি এখন তাকে স্থায়ী সিলমোহর দিতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সংসদে সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছে। এটা কি কেবল অভ্যন্তরীণ প্রতিশোধ নেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর খেলা? এটা কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা, নাকি সেই বিরোধিতার আড়ালে ভারতের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়া? একথা উঠছে এই কারণে যে ভারত সবসময় বাংলাদেশে একটি সেকুলার এবং ব্যালেন্সড শক্তি আসুক সেইটা চেয়েছিল যথার্থ গণতন্ত্রের বিকাশ, যাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা মানে দিল্লির সেই বাফার জোন তৈরির চেষ্টাটা নষ্ট করে দেয়া। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ভারত বনাম বিএনপি সরকারের
স্নায়ু যুদ্ধ। পাকিস্তান কার্ড ও ডিজিএফআই রহস্য। দিল্লি যখন ভাবছিল তারেক সরকারের সাথে সম্পর্ক মেরামত করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটাবে, তখনই এলো একের পর এক অন্যরকম খবর, যে খবর ভারতের জন্য আদৌ প্রার্থিত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের অধ্যাদেশ আইনে রূপান্তরিত হয়ে পাকাপাকি বসে যাওয়া শুধু নয়, এর সঙ্গে এলো আর এক খবর। কি সেই খবর? বাংলাদেশের ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত মাসে দিল্লি সফর করেছেন। দিল্লি সফরের পর তিনি ব্যাংকক হয়ে ইসলামাবাদ যাত্রা করেছেন এবং এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তারেক সরকারের ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলা যায় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বলা হলেও আমরা ভারত মনে করছে যে এটা ভারতকে চাপে রাখার একটা বড় অস্ত্র। যে সংস্থাটির ওপর ভারতের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে, ডিজিএফআই, তার প্রধান যখন ব্যাংকক হয়ে ইসলামাবাদ যান এবং সেখানে গিয়ে আইএসআই এর সঙ্গে মিটিংয়ে বসেন, তখন দিল্লির সাউথ ব্লকে রেড অ্যালার্ট বাজাই স্বাভাবিক। এটা কি ভারতকে চাপে রাখার কৌশল বিএনপি সরকারের, নাকি পুরনো বলয়ে ফিরে যাওয়ার সংকেত? কি সেই বলয়? সেই বলয় হচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হও। পাকিস্তান কার্ড খেলে তারেক রহমান হয়তো ভারতকে দেখাতে চাইছেন আমাদের বিকল্প পথ খোলা আছে। কিন্তু এই কার্ড কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তারেক রহমান সরকারের দিকে? কেন বুমেরাং হবে কথাটা বললাম, একবার দেখা যাক। প্রথমত, বাংলাদেশের ব্যাপারে ভারতের এখনকার সিদ্ধান্ত ঢের হয়েছে। আর ওই ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে অপেক্ষা করো দেখো, এইটা আজ নীতি আর চলবে না। ভারত তার প্যাসিভ ভয়েস থেকে এখন অ্যাক্টিভ ভয়েসে ফিরে এসছে, বা প্যাসিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে ফিরে এসছে। আর এই মোডে যাওয়ার কয়েকটি অস্ত্র বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার, সেই অস্ত্র মজুদ আছে ভারতের কাছে। প্রথমত প্রথম অস্ত্র হচ্ছে জল বন্টন চুক্তি। 2026 ডিসেম্বরে গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এই সামনেই, এই ডিসেম্বরে। ভারতের হাতে এটি একটি বিশাল লিভার। দিল্লিকে এই চুক্তিকে নিরাপত্তা গ্যারান্টির শর্ত হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্যই পারে, অবশ্যই পারে, কথাটা বললাম, মনে রাখবেন। অস্ত্র 2, বর্ডার প্রেসার ও সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের যে খবর আসছে যে সেখানে সন্ত্রাসী মৌলবাদীরা, সেখানে মাঝখানে তারেক সরকার জেতার পরে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা মাথা চাড়া দিচ্ছে ভালোভাবেই, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং তারেক সরকার যদি পেছন থেকে এই চেষ্টাকে সমর্থন যোগায়, ভারত নিশ্চিতভাবেই মায়ানমার স্টাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। এই সম্ভাবনা এখন আর কোনো টেবিল টক আলোচনার বিষয় নয়, এটা নিরেট বাস্তবতা। ভারতের এখনকার থিওরি হচ্ছে, নীতি হচ্ছে যে যেহেতু সন্ত্রাসবাদ, যে দেশ থেকে সন্ত্রাসবাদ হবে তাদের সেখানে আক্রমণ করা হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অস্ত্র 3, ইকোনমিক থ্রটল, অর্থাৎ অর্থনীতির জোরে বাংলাদেশের গলা টিপে ধরা। চাল থেকে পেঁয়াজ, ডিজেল থেকে বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সবকিছু, বেঁচে থাকার যাবতীয় রসদ, সবকিছুতেই ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা। আর ভারত সেই নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন।
অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে সেটাকে কোণঠাসা করে দেবে, যে সেটা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র নম্বর 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশে যে আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে, অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে চেপে ধরবে যার ফলে নাভিশ্বাস উঠে যাবে বাংলাদেশের। অস্ত্র 5, ভিসা নিয়মে কঠোরতা। যখন ভাবা হচ্ছিল যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত পূর্ণ ভিসা প্রথা চালু করবে, ঠিক তখনই বাংলাদেশ যা শুরু করেছে তার বাংলাদেশের সঙ্গে ভিসা নীতি আর হাসিনা জমানার মতো শিথিল ও সহজলভ্য করবে, এটা যখন ভাবছিল ভারত, তখন তারেক রহমানের কূট চাল ভারতকে থমকে দিয়েছে। ইউনূস আমলে নিয়ে যাওয়া কড়া ভিসা নীতি তুলে নেয়ার পথ থেকে সরে আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আর এর পুরো দায় বর্তাবে কিন্তু তারেক রহমানের উপর, তার সরকারের উপর। এবার আসি ভূ রাজনৈতিক ফাঁদ ও বিএনপির আত্মঘাতী ভুল সিদ্ধান্তের বিষয়ে। তারেক সরকার যদি মনে করে চীনের খুব কাছে গিয়ে ভারতকে ঠেকাবে, তবে তারা একটি মৌলিক ভুল করছে। প্রথমত, আমেরিকা বঙ্গোপসাগরে চীনের প্রভাব সহ্য করবে না, আমেরিকার এই ক্ষেত্রে পার্টনার ভারত। দ্বিতীয়ত, ভৌগোলিক সত্য বদলানো যায় না। বাংলাদেশ কোনো দ্বীপ নয়, এটা 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, ভারতের পেটের মধ্যে বসে আছে। ডক্টর ইউনূসের সরকার এই প্রেসার পলিটিক্স যদি করে সফল হয়নি, বরং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভেতরের পাকিস্তানপন্থীরা বা ভারত বিরোধীরা যদি মনে করে থাকে যে চীন পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখবে, তবে মূর্খের স্বর্গে আছে। বিএনপির অভ্যন্তরের কট্টরপন্থীদের দাপটে যদি বাস্তববাদীরা কোণঠাসা হয়, তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। তারেক রহমানের বিএনপি সরকার কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে, নাকি তারা ভাবছে ভারতের ওপরে এই পাল্টা চাপ তাদের মসনদকে আরো স্থায়ী করবে? ভারতের অ্যাক্টিভ কূটনীতি এবং গঙ্গা চুক্তির মতো হাতিয়ারগুলো বাংলাদেশের জনজীবনে কি প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাউথ এশিয়াতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে বাংলাদেশ। এই ঝড়ে কেঁপে যেতে পারে বাংলাদেশ। এখনো সময় আছে তারেক সরকারের হাতে। ভারত চায় বাংলাদেশের সহিষ্ণুতার রাজনীতি ফিরে আসুক, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি হোক, আইনের অনুশাসন পালিত হোক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও জীবিকার অধিকার রক্ষিত হোক। দেশের মানুষ বেছে নিক কোন শাসন তারা চায়। আর এই সব কিছু শুরু হতে পারে একটি মাত্র কাজের মধ্য দিয়ে, সেটা হলো আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়া। আদৌ কঠিন নয় সে কাজ। সংসদে ইউনূস আমলের এই নিষিদ্ধকরণের অধ্যাদেশ সম্পর্কে যদি সরকার নীরব থাকে, সংসদ যদি সেই অধ্যাদেশ পাস না করে, তাহলে কয়েকদিনের মধ্যেই 30 দিন শেষ হবে এবং সেই স্বাভাবিক মৃত্যু হবে সেই অধ্যাদেশের। এখনো পর্যন্ত যা খবর, বিএনপি সরকার সেটা করছে না। তারা ইউনূসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা শুধু নয়, মনে রাখবেন ভারতের বিরোধিতাও বটে। অনেকটাই যেন ইউনূসের দ্বিতীয় সংস্করণ। তাই যদি হয়, তবে দুদেশের সম্পর্ক ফিরে যাবে ইউনূসের 18 মাসে। তারেক সরকার কি সেটাই চাইছে, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক সরকারের এই কট্টর অবস্থানকে ভারতের সাথে স্থায়ী বিচ্ছেদের পথে নিয়ে যাচ্ছে না, নাকি এটা কেবল দর কষাকষির কৌশল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করুন